আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী। পরিবর্তিত বাংলাদেশের চেহারা এটি বোধহয় আমরা দেখতে শুরু করেছি। তাছাড়া আমরা স্মরণ করতে চাই 17 বছরের নির্বাসিত জীবনের সমাপ্তি ঘটিয়ে গত 2025 সালের 25 ডিসেম্বর যেদিন তারেক রহমান সাহেব স্বদেশ প্রত্যাবর্তন করলেন, সেদিন ঢাকার 300 ফিট, যেটিকে আমরা এখন 36 জুলাই এক্সপ্রেস ওয়ে বলি, সেখানে দেশের মানুষের সামনে প্রথম বক্তৃতা রাখতে গিয়ে তিনি 17 মিনিটের সেই ভাষণের কথা আমি উল্লেখ করছি। সেখানে তিনি একটি বাক্য বলেছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান। এটি নিয়ে সমালোচনা হয়েছিল, এটি নিয়ে অনেকে কটাক্ষ করেছিলেন, তার প্ল্যান বা পরিকল্পনা কি তা জানতে চেয়েছিলেন। পরবর্তীতে আমরা দেখেছি নির্বাচনী প্রচার অভিযানে দেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত যখন তিনি উল্কার বেগে ছুটে বেরিয়েছেন, তখন তিনি তার নির্বাচনী ইশতেহারের পাশাপাশি যে কথাটি সবচেয়ে বেশি বলতে চেষ্টা করেছেন সেটি হলো তিনি বাংলাদেশের মানুষকে একটি পরিবর্তিত বাংলাদেশ উপহার দিতে চান। সেই পরিবর্তিত বাংলাদেশ বা সেই আই হ্যাভ এ প্ল্যানের অংশবিশেষ নিশ্চয়ই তার ছোঁয়া, এটি আমরা স্পর্শ করতে সক্ষম হচ্ছি। গত 5 মার্চ দেশে কয়েকটি যুগান্তকারী ঘটনা ঘটেছে। তার মধ্যে প্রথমেই যেটি আমি উল্লেখ করছি সেটি হলো প্রধানমন্ত্রীর বিদেশ যাত্রা অথবা বিদেশ থেকে তার প্রত্যাবর্তন। আমাদের যে অভিজ্ঞতা, সেখানে আমরা দেখেছি বিশাল এক বহর এ মাথা থেকে ও মাথা পর্যন্ত দাঁড়িয়ে থাকতেন, যেখানে মন্ত্রিসভার সব সদস্যরা প্রায় থাকতেন, যেখানে 3 বাহিনীর প্রধান থাকতেন, বেসামরিক আমলাদের ঊর্ধ্বতন প্রায় সকলে উপস্থিত থাকতেন, এছাড়া অন্যান্য শ্রেণী পেশা দিয়ে এক বিরাট বহর বিমানবন্দরে উপস্থিত থাকতেন। সেটি যখন প্রধানমন্ত্রী বাইরে যেতেন তখন তাকে বিদায় জানাতে, অথবা তিনি রাষ্ট্রীয় সফরে বিদেশ থেকে যখন প্রত্যাবর্তন করতেন তাকে অভ্যর্থনা জানানোর জন্য। এই রীতিটি সম্পূর্ণ ভেঙে নতুন একটি রাষ্ট্রীয় আচারের ঘোষণা দিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আমরা লক্ষ্য করেছি নতুন সিদ্ধান্ত অনুযায়ী মাত্র 4 জন ব্যক্তি প্রধানমন্ত্রীকে এই বিদায় সম্ভাষণ জানাবেন অথবা তাকে স্বদেশ প্রত্যাবর্তনে অভ্যর্থনা জানাবেন, এটি আমরা নিশ্চিত হয়েছি। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি তার স্বাক্ষর করা একটা প্রজ্ঞাপনে এই তথ্য আমরা জানতে পেরেছি। এক্ষেত্রে মন্ত্রিপরিষদের যে কোনো একজন জ্যেষ্ঠতম সদস্য, অর্থাৎ প্রতিদিনই একজন যাবেন তা না, প্রতিবারই একজন যাবেন তা না, মন্ত্রিপরিষদের জ্যেষ্ঠতম সদস্য যাকে অ্যাভেলেবেল পাওয়া যাবে অথবা তার রাষ্ট্রীয় কোনো নির্দিষ্ট গুরুত্বপূর্ণ কর্মসূচি থাকবে না এমন একজন জ্যেষ্ঠ মন্ত্রী তিনি উপস্থিত থাকবেন, যেহেতু তিনি প্রধানমন্ত্রী। তাছাড়া তিনি যেহেতু সংসদ নেতা, সেহেতু সংসদের চিফ হুইপ তিনি উপস্থিত থাকবেন, মন্ত্রী পরিষদের সচিব উপস্থিত থাকবেন এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, এই 4 জন মাত্র প্রটোকলে সেখানে উপস্থিত থাকবেন। ফলে এই যে রীতি ভেঙে নতুন রাষ্ট্রীয় আচার, নিশ্চয়ই এটা আমরা পরিবর্তিত বাংলাদেশের রূপ হিসাবে দেখতে পারি, বা এটি যে ওই যে তার পরিকল্পনার একটি অংশ। এই যে সাশ্রয়ী হওয়া, এই যে বাহুল্য কমিয়ে দেওয়া, এই যে বহর, এই যে এক ধরনের কি বলা যায় এটাকে, যে এই যে সন্তুষ্ট করা, এই যে চাটুকারিতার একটা যে পদক্ষেপ বা পদ্ধতি বিগত দিনে ছিল, সেটি থেকে বেরিয়ে আসছেন বর্তমান সরকারের প্রধানমন্ত্রী। এছাড়া ওই একই দিন অর্থাৎ মার্চ মাসের 5 তারিখে বাংলাদেশের যেটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পুরস্কার যেগুলি প্রবর্তন করেছিলেন, তার মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ একটি রাষ্ট্রীয় পুরস্কার হলো স্বাধীনতা পদক। সেই স্বাধীনতা পদকের জন্য এবার 15 জন ব্যক্তি এবং 5টি প্রতিষ্ঠান তাদেরকে মনোনীত করা হয়েছে। মন্ত্রিপরিষদের বৈঠকে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আমি ব্যক্তিগত অভিজ্ঞতায় এই স্বাধীনতা পুরস্কার নিয়ে আমার বিগত দিনের অবজারভেশন অনুযায়ী গত 55 বছরের ইতিহাসে সবচেয়ে সর্বোত্তম মনোনয়নটি বোধহয় এবারই ঘটলো, এমনটি বলা যেতে পারে। বিশেষ করে যে সকল ব্যক্তিকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হলো তাদের মধ্যে কয়েকজন বিশেষভাবে উল্লেখযোগ্য। তাছাড়া 5টি প্রতিষ্ঠানের মধ্যে 2-1টি প্রতিষ্ঠান অত্যন্ত
তারা ভিন্ন মাত্রার প্রতিষ্ঠান, সেগুলো আমি বর্ণনা করলেই আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে আমার এই অতিরিক্ত উৎসাহ বা এই যে এটিকে আমি গত ৫৫ বছরের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট মনোনয়নের একটি কেন বলছি। এখানে প্রথমেই যে নামটি আসে, সদ্য প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তিনি মরণোত্তর এই পুরস্কারে তিনি ভূষিত হতে যাচ্ছেন। খালেদা জিয়াকে এই মনোনয়নের জন্য কেন ভূষিত করা হয়েছে এটির কোনো যুক্তি, এটির কোনো ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন হয় না, কারণ স্বাধীনতা পুরস্কার নিশ্চয়ই খালেদা জিয়ার সকল প্রাপ্তির মধ্যে আরেকটি বড় ধরনের সংযোজন, কিন্তু খালেদা জিয়া তো খালেদা জিয়াই। তার মৃত্যু, তার জানাজা, তার দাফন, তিনি অসুস্থ থাকা অবস্থায় দেশের মানুষ, দেশের সরকার, বিশ্ব পরিমণ্ডলে তিনি যে সম্মানে ভূষিত হয়েছেন একজন মানুষের জীবনে, একজন নেত্রীর জীবনে, এর থেকে আর বড় কিছু হয় না। তারপরও যে ন্যারেটিভ তার জন্য এবার পুরস্কার ঘোষণার ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে, স্বাধীনতা, গণতন্ত্র, নারী শিক্ষা সহ দেশ গঠনে সার্বিক অবদানের জন্য এই পুরস্কারে তিনি ভূষিত হয়েছেন। গণতন্ত্রের জন্য তার লড়াই, স্বাধীনতা সংগ্রামে তার অবদান, এগুলো নিয়ে বিস্তর ব্যাখ্যা করার কিছু নাই, কিন্তু মূলত আরেকটি বিষয় যেটি নারী শিক্ষায়, একটি বিষয় তিনি স্বাধীনতার পুরস্কার প্রাপ্তির হকদার। নারী শিক্ষায় বেগম খালেদা জিয়ার যে অবদান এটি একটু ছোট্ট করে উল্লেখ করতে চাই। নারীদের জন্য উপবৃত্তি প্রকল্প, প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করা, এবং এই যে মেয়ে শিক্ষার্থীরা স্কুলে পাঠালে এটিকে একটি লস প্রজেক্ট হিসাবে আমাদের হতদরিদ্র অভিভাবকরা মনে করতেন, যে মেয়েকে অর্থকড়ি খরচ করিয়ে করে লেখাপড়া শেখানোর অর্থ কী, এই অর্থটা তারা খুঁজে পেতেন না। এই মেয়েদেরকে উপবৃত্তি প্রকল্পের আওতায় এনে তাদের শিক্ষার জন্য এবং অন্যান্য আনুষঙ্গিক ব্যয়ের জন্য এই উপবৃত্তি প্রকল্প চালু করা, এটি বিশ্বের ইতিহাসে একটি অনন্য নজির। এবং সে কারণে খালেদা জিয়া শুধু দেশের অভ্যন্তরে নারী শিক্ষা বিস্তারে যে তিনি অবদান রেখেছেন এই কৃতিত্ব না, তার এই কৃতিত্ব বিশ্ব পরিমণ্ডলে ছড়িয়ে পড়েছে। পৃথিবীর অনেক দেশ তার এই প্রকল্পটি গ্রহণ করে তারাও তাদের দেশের নারী শিক্ষার উন্নয়নে তারা তাদের ভূমিকা রেখেছেন। ফলে খালেদা জিয়ার এই অবদান বিশ্বব্যাপী স্বীকৃত। জাতিসংঘের মহাসচিব খালেদা জিয়ার মৃত্যুর পরে যে শোকবার্তা দিয়েছিলেন সেখানেও তিনি এই বিষয়টি অ্যাড্রেস করেছিলেন। ফলে খালেদা জিয়ার এই মনোনয়ন নিঃসন্দেহে সেরা মনোনয়নের একটি। এছাড়া আমরা লক্ষ্য করেছি যে ৫৫ বছরের ইতিহাসে আমাদের একটি দায় আছে গুরুত্বপূর্ণ। মেজর জলিল খ্যাত মেজর আব্দুল জলিল, যিনি মুক্তিযুদ্ধের একজন সেক্টর কমান্ডার, ৯ নম্বর সেক্টরে কৃতিত্বপূর্ণ মুক্তিযুদ্ধে তার অবদানের কথা আমরা সকলেই না জানলেও অন্তত আমাদের প্রজন্ম জানি। এই ৯ নম্বর সেক্টরটি বরিশাল, পটুয়াখালী এবং খুলনার একটি অংশ বিশেষ এটি নিয়ে গঠিত, যেখানে কৃতিত্বের সঙ্গে যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন মেজর আব্দুল জলিলের নেতৃত্বাধীন মুক্তিবাহিনী। সেই মেজর আব্দুল জলিল, যিনি বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের প্রথম বিপ্লবী হিসাবে, যার নামটি স্বর্ণাক্ষরে লিখিত থাকবে, যিনি দেশটি স্বাধীন হওয়ার পরে অর্থাৎ বিজয় লাভের মাত্র ১৫ দিনের মাথায় তিনি বন্দিত্বের শিকার হয়েছিলেন সেই সময় সরকার কর্তৃক। ১৬ই ডিসেম্বর আমরা বিজয় লাভ করি, আমরা দেখেছি ১৯৭১ সালের ৩১ ডিসেম্বর তাকে বন্দি করা হয়। বন্দি করা হয় এ কারণে যে যুদ্ধে পরাজিত বাহিনীর সকল সম্পদের মালিক হয় যারা বিজয়ী, কনভেনশন অনুযায়ী। সেখানে ভারতীয় বাহিনী পাকিস্তানের রেখে যাওয়া সমস্ত সমরাস্ত্র এবং সম্পদ তারা যখন সীমান্ত দিয়ে নিয়ে যাচ্ছিলেন, প্রতিরোধ গড়ে তোলেন মেজর আব্দুল জলিল, এবং তিনি ভারতীয় সেনাবাহিনীর কমান্ডারদেরকে চ্যালেঞ্জ করেছিলেন। তৎকালীন ভারতের পদলিহী সরকার ভারতের দাবির প্রেক্ষিতে মেজর আব্দুল জলিলকে তারা গ্রেপ্তার করেছিলেন এবং বাংলাদেশের প্রথম রাজবন্দী বিপ্লবী হিসাবে এই নামটি সর্বজন স্বীকৃত। এমনকি ৯টি-১১টি সেক্টরের প্রত্যেক সেক্টর কমান্ডারকে বীরুত্তম খেতাবে ভূষিত করলেও কোনো খেতাবের অধিকারী হননি মেজর আব্দুল জলিল। তার এই বঞ্চনার এই দায় স্বাধীনতা প্রেমী মানুষ হিসাবে আমাদের ছিল। বিগত দিনের সব সরকারই এক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। সেই দায় বা সেই ঋণ শোধ করলেন
তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার তাকে এই স্বাধীনতার পুরস্কারের জন্য মনোনীত করে। আমি মনে করি এটি সর্বোত্তম সিদ্ধান্তের একটি। এছাড়া ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, যার কথা আমি জানি, যিনি মেডিকেলে উচ্চশিক্ষায় তিনি দেশের বাইরে থাকা অবস্থায় তার শিক্ষা সমাপ্ত না করে তিনি মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলেন এবং যুদ্ধহত মুক্তিযোদ্ধাদের জন্য তিনি ক্যাম্প স্থাপন করে যে সেবা, মুক্তিযুদ্ধে তার যে অবদান, সেই অবদানের স্বীকৃতি স্বাধীনতা পুরস্কারে তার নাম মনোনয়ন, আমি মনে করি এটিও জাতির একটি দায়শোধ। তাছাড়া বাংলাদেশের চিকিৎসা খাতে তার অবদান, গণস্বাস্থ্য কেন্দ্র এই প্রতিষ্ঠানটি গড়ে তুলে অনেকটা বিনামূল্যে বা সাশ্রয়ী মূল্যে জনগণকে সেবা দেওয়া, বাংলাদেশের ওষুধ নীতি প্রণয়নে তার ভূমিকা, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে তার উচ্চ কণ্ঠ মানুষকে যেভাবে অনুপ্রাণিত করেছে। 2023 সালের 11ই এপ্রিল আমরা এই মহান মানুষটিকে হারিয়েছি। বাংলাদেশের গণতন্ত্রের যে স্বাধীনতা 2024 সালের 5ই আগস্ট যেটি আমরা অর্জন করেছি, সেটি দেখে না যেতে পারার একটা আফসোস আমাদের মধ্যে ছিল। আজকে স্বাধীনতা পুরস্কারের এই মনোনয়নে তার নামটি ঘোষিত হওয়ায় আমরা এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা অংশগ্রহণ করেছি তারা নিশ্চয়ই সকলে প্রীত হয়েছি। এছাড়া আমরা লক্ষ্য করেছি যে আরেকটি নাম আছে যেটি নিয়ে আমি সবার শেষে আলোচনা করি। এছাড়া সাংস্কৃতিক কর্মকাণ্ডে অবদান রাখার জন্য AKM হানিফ সংকেত নামে যিনি আমাদের কাছে পরিচিত, এই মানুষটিকে মনোনীত করাও আমি মনে করি এর একটি বিশেষত্ব আছে, এই কারণে যে বাংলাদেশের সাংস্কৃতিক কর্মী হিসাবে যারা একটু নাম হয় তারাই কোনো না কোনো সরকারের দালালি, তঞ্চকি আচরণ বা নানা জনগণের মতের বিপক্ষে দাঁড়িয়ে নিজেদের স্বার্থ সিদ্ধি করার একটা প্রবণতার মধ্যে অনেক বিখ্যাত সংস্কৃতি কর্মীকে আমরা যেতে দেখেছি। হানিফ সংকেত এই দালালি, এই চাটুকারিতা থেকে নিজেকে মুক্ত রেখে তিনি একটি নির্মোহ বিনোদন জাতিকে দিয়েছেন। তার ইত্যাদি অনুষ্ঠানের কথা আমরা জানি। তিনি এই অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনি সমাজের অসঙ্গতি এবং নানা ধরনের অনিয়ম, দুর্নীতি এগুলোকে নানা ব্যঞ্জনায় মানুষের কাছে উপস্থাপনা করেন, যাতে করে মানুষ যেমন আনন্দিত হয় তেমনি মানুষের চিন্তা চেতনায় একটা পরিবর্তিত রূপ আসার মতো তিনি নক করতেও সক্ষম ছিলেন। এই নির্মোহ সাংস্কৃতিক ব্যক্তিত্বকে এবারের স্বাধীনতা পুরস্কারে মনোনীত করা, এটি আমরা নিশ্চয়ই আনন্দিত হয়েছি। ডক্টর আশরাফ সিদ্দিকী, তাকে সাহিত্যের জন্য মনোনীত করা হয়েছে। এই প্রজন্মের মানুষ তাকে চেনে না, কিন্তু আমাদের প্রজন্মের মানুষ কিংবা আমাদের চেয়ে যারা সিনিয়র তারা এই ভদ্রলোককে চেনেন। একজন সাহিত্যিক বা একজন গবেষক হিসেবে সাহিত্যকর্মের উপরে তার গবেষণা বেশ উল্লেখযোগ্য। তাকেও অনেক দিন পরে হলেও স্বাধীনতা পুরস্কারে মনোনীত করার জন্য আমরা অত্যন্ত প্রীত হয়েছি। তাছাড়া মুকিত বাবু নামে পরিচিত, পরিবেশ সংরক্ষণে পরিবেশবাদী একজন আন্দোলনের একজন নিরবিচ্ছিন্ন কর্মী হিসাবে তার পুরো নাম আব্দুল মুকিত মজুমদার, সংক্ষেপে আমরা মুকিত বাবু হিসাবে জানি। এনাকেও পুরস্কৃত করা এটিও একটি গুরুত্বপূর্ণ সুন্দর সিদ্ধান্ত। যাদেরকে পুরস্কৃত করার জন্য মনোনীত করা হয়েছে প্রত্যেকেই অত্যন্ত উপযুক্ত ব্যক্তি এবং তাদের নিয়ে কোনো কারণেই কোনো বিতর্ক হতে পারে না, এমন 15 জন ব্যক্তিকে এখানে তাদের নাম অন্তর্ভুক্ত হয়। এটিকে আমি এই কারণেই শুরুতেই যেটি বলছিলাম যে এটি স্বাধীনতার পরে সর্বোত্তম সিদ্ধান্তের একটি। এছাড়া আমরা দেখছি কয়েকটি প্রতিষ্ঠানকেও এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। তার মধ্যে আমি বিশেষ করে মুক্তিযুদ্ধে ফৌজদারহাট ক্যাডেট কলেজের অন্তর্ভুক্তি, এটিকে একটি বিশেষত্ব দেব এই কারণে যে এই ক্যাডেট কলেজের শিক্ষার্থীরা তারা অনেকেই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং সবচেয়ে বেশি খেতাবধারী মুক্তিযোদ্ধা শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে ফৌজদারহাট ক্যাডেট কলেজ এটি একটি বিখ্যাত কলেজ। এই কলেজের শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের সবচেয়ে বেশি খেতাব অর্জনকারী মুক্তিযোদ্ধা হিসেবে তারা পরিচিত। সর্বশেষ আমি সব নাম নিয়ে আলোচনা করছি না, আমি একটি নাম বিশেষভাবে আলোচনা করব, সেটি হলো মাহারিন চৌধুরী। এই গত বৎসরেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে বিমান বিধ্বস্ত হওয়ায় যে অগ্নিকাণ্ডের ঘটনা আমরা জানি, উল্লেখযোগ্য সংখ্যক শিশুর মর্মান্তিক মৃত্যু, টোটাল জাতিকে যেই দুর্ঘটনাটি নাড়িয়ে দিয়েছিল, সেখানে আমরা দেখেছি একজন শিক্ষক এই মাহারিন চৌধুরী নিজের জীবনকে তুচ্ছ করে
নিজের সন্তানের কথা চিন্তা না করে, নিজের স্বামী পরিবারের কথা চিন্তা না করে তিনি এই বাচ্চাদেরকে বাঁচাতে যেভাবে আত্মাহুতি দিয়েছিলেন, গভীর শ্রদ্ধায় আমরা এই মহিষী নারী এবং শিক্ষিকাকে স্মরণ করি। শিক্ষকতা পেশায় নিয়োজিত একজন কর্মী হিসেবে অত্যন্ত গর্ব অনুভব করি আমাদের এই বোনের জন্য। তাকেও এবছরের স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করা, এটি আমি মনে করি জাতির এক কীর্তিমান নারীকে এই যে মূল্যায়ন, মানুষ হিসাবে তাকে যে মূল্যায়ন, শিক্ষক হিসাবে তাকে যে মূল্যায়ন, এটি স্বাধীনতা পুরস্কার প্রদানের এই আনুষ্ঠানিকতাকেও সমৃদ্ধ করেছে। ফলে এই যে কথাগুলো আমি বললাম, এই কথাগুলোর মধ্যে যেটি আমি আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করছি, মূলত সেটি হলো এই যে পরিবর্তিত বাংলাদেশের যে চেহারা আমাদেরকে দেখানোর স্বপ্ন দেখিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি আই হ্যাভ এ প্ল্যান বলে যে কথাটি আমাদের সামনে উপস্থাপন করেছিলেন, এগুলো তারই রিফ্লেকশন। ফলে আমরা আরও অনেক অনেক সিদ্ধান্ত দেখতে পারবো যেগুলো বাংলাদেশ নিয়ে, আমরা যারা বাংলাদেশকে নিয়ে চিন্তা করি তারা যেভাবে ভাবতাম তার অনেক রিফ্লেকশন আমরা আরও অদূর ভবিষ্যতে দেখতে পারবো, এমনটি আমরা আশাবাদ ব্যক্ত করতে পারি।